আসসালামু আলাইকুম। বিগত পর্বতে আমরা ত্রিভুজ সূত্র পর্যন্ত পড়েছিলাম। আমরা আজকে শুরু করব সামান্তরিক সূত্র থেকে ভেক্টরের প্রাথমিক আলোচনার বাকি অংশ পর্যন্ত আমরা যাব। তো শুরু করি সামান্তরিক সূত্র দিয়ে। ভেক্টর যোগের সামান্তরিক সূত্র এটা কি মিন করে? মনে করো একটা ভেক্টর হচ্ছে আমাদের ইউ ভেক্টর, আগের মতো করে আমরা ইউ ভেক্টর নিলাম, আর একটা ভেক্টর নিচ্ছে আমরা ভি ভেক্টর, এটা হচ্ছে ভি ভেক্টর। তাহলে সামান্তরিক সূত্র এটাই বলে যে যদি এই দুইটা ভেক্টরকে একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা সূচিত করা যায়, অর্থাৎ এটা হচ্ছে ইউ ভেক্টর নেওয়া হলো এবং এটা হচ্ছে ভি ভেক্টর নেওয়া হলো, তাহলে এই ভি ভেক্টরকে এখানেও নেওয়া যেত। মোট কথা হচ্ছে সামান্তরিকের সন্নিহিত বাহু করা হলো এবং সামান্তরিকটা যদি আমরা এভাবে কমপ্লিট করি, তাহলে এই যে সামান্তরিকটা উৎপন্ন হলো, এই সামান্তরিকের যেটা কর্ণ থাকবে সেই কর্ণটাই হচ্ছে এই দুইটা ভেক্টরের যোগফল। এটা হচ্ছে সামান্তরিক সূত্র, অর্থাৎ এই ভেক্টরটা হচ্ছে আমার ইউ প্লাস ভি ভেক্টর, যেখানে এটা হচ্ছে আমার অটোমেটিক ইউ ভেক্টর, এটা হচ্ছে অটোমেটিক ভি ভেক্টর, কারণ এরা সমান্তরালে আছে, তার মানে এগুলো হচ্ছে ইউ ভেক্টর ভি ভেক্টর। তো মোট কথা হচ্ছে যে সামান্তরিকের সন্নিহিত বাহু দ্বারা আমি সূচিত করেছি ভেক্টর দুটিকে, তার মানে এদের কর্ণ দ্বারা যে ভেক্টরটা সূচিত হচ্ছে সেটাই হচ্ছে ইউ এবং ভি ভেক্টরের যোগফল। তো সামান্তরিক সূত্র আমরা এই উচ্চ মাধ্যমিক উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে আমরা স্থিতিবিদ্যা যখন পড়বো তখন ডিটেলস আলোচনা করবো সামান্তরিক সূত্র নিয়ে, এবং তোমরা ফিজিক্সেও বলের সামান্তরিক সূত্র নামে পড়াশোনা করে থাকবে। তো আমরা সামান্তরিক সূত্র এ পর্যন্তই এখানে রাখবো। এখানে আরেকটা জিনিস আমাদের জানা উচিত, সেটা হচ্ছে আমরা শুধু দুইটা ভেক্টরের যোগফলে কিন্তু বের করছি ত্রিভুজ সূত্র দ্বারা বা সামান্তরিক সূত্র দ্বারা, কিন্তু তিনটা চারটা ভেক্টর হলে কি হবে? উত্তরটা একই রকম। উত্তরটা আগের মতোই, যদি এটা একটা ভেক্টর হয় এ ভেক্টর, এটা একটা ভেক্টর যদি হয় বি ভেক্টর, এটা যদি একটা ভেক্টর হয় সি ভেক্টর, এটা যদি একটা ভেক্টর হয় ডি ভেক্টর, তাহলে এই ভেক্টরগুলোকে আমি যদি যোগ করতে চাই, তাহলে খেয়াল করো, আমি এ ভেক্টরকে এখানে প্লট করলাম, এটা হচ্ছে এ ভেক্টর। বি ভেক্টরকে এটার সমান্তরালে আমি এখানে প্লট করলাম, এটা হচ্ছে আমার বি ভেক্টর। এরপর সি ভেক্টরটাকে এইটার সমান্তরালে আমি এখানে প্লট করলাম, এটা হচ্ছে আমার সি ভেক্টর। ডি ভেক্টরকে এইটার সমান্তরালে, মনে রাখতে হবে যে কোনো ভেক্টরকে যখন আমরা শিফট করাবো তখন অবশ্যই তাদের দৈর্ঘ্য, দিক, সমান্তরাল, ধারক রেখা এগুলো অপরিবর্তিত রেখেই কিন্তু শিফট করাতে হবে। তাহলে আমরা এই চারটা ভেক্টরকে যোগ করতেছি, একটার মাথায় আরেকটা দিয়ে দিয়ে রেখেছি। এখন আমার সাধারণ কনসেপ্ট বলে যে এই বিন্দু থেকে এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দুতে যাওয়া, এতগুলো রাস্তা হয়ে যাওয়া এটা থেকে ডিরেক্ট যাওয়ার সমান। অর্থাৎ এই ভেক্টরটা যদি পি ভেক্টর হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে পি ভেক্টরটা হচ্ছে আসলে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টরের যোগফল। এগুলো সবগুলো হয়ে যাওয়া ডিরেক্ট যাওয়ার সমান। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা সামান্তরিক সূত্র পড়ে ফেললাম। এরপরে আমরা দেখব স্কেলার গুণিতক। স্কেলার গুণিতক মানে হচ্ছে এ, মনে করো হচ্ছে যে কোনো একটা ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর। এই এ ভেক্টরের সাথে যে কোনো একটা স্কেলার রাশি গুণ হতে পারে। এই স্কেলার রাশি হতে পারে একটা চিহ্ন, যেমন মাইনাস দিয়ে আমরা গুণ করতে পারি, হতে পারে একটা সংখ্যা যেমন 2, 3, 4, 5 এগুলো দিয়ে গুণ করতে পারি, আবার কোনো একটা ধ্রুবক, যে কোনো একটা ABCD এরকম ধ্রুবক দিয়েও আমরা গুণ করতে পারি। তো যাই দিয়ে গুণ করি না কেন, এটা যদি এ ভেক্টর হয় তাহলে এম ভেক্টরটা এইটা হবে এই ভেক্টরের এম গুণ। এখন এক নম্বর কথা হচ্ছে এম যদি পজিটিভ কোনো সংখ্যা হয়, মনে করো 2, 3, 4, 5 এরকম যদি হয়, আমি মনে করলাম এম এর মান হচ্ছে 2, তার মানে দাঁড়াচ্ছে এই নতুন স্কেলার গুণিতক ভেক্টরটা হবে এ ভেক্টরের 2 গুণ, অর্থাৎ এ ভেক্টর যতটুকু ছিল আরও অতটুকু হবে। এবং এটা হচ্ছে আমার 2a ভেক্টর, যেটা কিনা এ ভেক্টর এবং 2a ভেক্টর একই দিকে থাকবে। মনে রাখবা এম এর মান যখন 0 থেকে বড় তথা পজিটিভ, তখন স্কেলার গুণিতক ভেক্টর এবং মেইন ভেক্টর এদের দিক একই দিকে থাকবে এবং যত দিয়ে গুণ করতেছি অত গুণ বড় হবে নতুন ভেক্টরটা। যদি আমি 2 নাম্বার কথা হচ্ছে যদি এম এর মান 0 থেকে ছোট হইতো, আমি মনে করলাম এম এর মান হচ্ছে -2, অর্থাৎ এবার -2a আমি এরকম একটা ভেক্টর পেতে চাই, তাহলে 2a ভেক্টরটা যতটুকু -2a ভেক্টর অতটুকুই হবে, কিন্তু দিক হবে বিপরীত। মনে রাখতে হবে মাইনাস দ্বারা গুণ করলেই দিক বিপরীত হয়ে যায়, যেটা আমরা বিপরীত ভেক্টরের সময় দেখেছিলাম। এবং 3 নম্বর কেস হচ্ছে এম এর মান যদি 0 হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আসলে কোনো ভ্যালিড ভেক্টরই থাকে না, যেটা হয়ে যায় একটা শূন্য ভেক্টর। আমরা জানি
যে ভেক্টরের মান শূন্য তাকে বলা হয় শূন্য ভেক্টর। তাহলে এই হচ্ছে কনসেপ্ট। এম এর মান অর্থাৎ ধ্রুব সংখ্যা স্কেলারটা যদি পজিটিভ কিছু হয় তাহলে দিক সেম থাকবে, নেগেটিভ কিছু হলে দিক বিপরীত হবে, এবং যত দিয়ে গুণ করতেছি ভেক্টরটা অত গুণ বাড়বে বা কমবে। তাহলে স্কেলার গুণিতক আমরা পড়লাম। এরপরে দেখব যোগাশ্রয়ী সমাবেশ ভেক্টর জিনিসটা কি। অর্থাৎ একটা ভেক্টরকে যদি কয়েকটা ভেক্টরের যোগফল বিয়োগফল আকারে প্রকাশ করা হয়, মনে করো 2a প্লাস 3b মাইনাস 5c প্লাস 8d, এরকম কয়েকটা ভেক্টরের সমষ্টি আকারে যদি পি নামক একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে এই পি ভেক্টরটাকে বলা হচ্ছে যোগাশ্রয়ী সমাবেশ ভেক্টর। অর্থাৎ এটা অনেকগুলো ভেক্টরের যোগফল আকারে আছে, তার মানে এটা হচ্ছে একটা যোগাশ্রয়ী সমাবেশ ভেক্টর। তো এইবার আমরা আলোচনা করব অবস্থান ভেক্টর সম্বন্ধে, যেটা কিনা সব থেকে ইম্পর্টেন্ট। আমরা এখন পড়ছি অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কি মিন করে, যে একটা বিন্দু, মনে করো এইখানে যে কোনো একটা বিন্দু আছে, তার নাম দিলাম আমরা এ বিন্দু। এই বিন্দুর একটা স্থানাঙ্ক আছে, যে স্থানাঙ্কই তার থাকুক না কেন, এই বিন্দুর একটা অবস্থান ভেক্টর আছে একটা রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে। যদি কোনো কিছু দেওয়া না থাকে তাহলে আমরা ধরে নেব রেফারেন্স পয়েন্টটা হচ্ছে এই মূল বিন্দু, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের যেটা সেন্টার, যেটা ছেদবিন্দু, সেটা হচ্ছে আমার ও বিন্দু, এটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট। এখান থেকে ও বিন্দুগামী যে রেখাটা আঁকা যাবে সেই রেখাটা হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর, তাকে আমরা স্মল লেটার এ দিয়ে প্রকাশ করলাম। এইটা যদি এ বিন্দুর অবস্থান ভেক্টর হয়, তাহলে এইখানে যদি একটা বিন্দু থাকে বি, তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর ওই রেফারেন্স পয়েন্ট থেকে এর আমরা যদি যোগ করে দেই, তাহলে এই যে ভেক্টরটা আছে বি বিন্দু, তাহলে এই বি এটা হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর। অর্থাৎ ও এ এটা হচ্ছে ডাবল লেটারে ছিল, এটা একটা অবস্থান ভেক্টর, কিন্তু তাকে আমরা সিঙ্গেল লেটারে এ দিয়ে প্রকাশ করেছি। ও বি এটা ছিল ডাবল লেটারে, আমরা সিঙ্গেল লেটারে বি দ্বারা এর অবস্থান ভেক্টরকে প্রকাশ করেছি। এখন চিন্তা করো, যদি একটা ভেক্টরই থাকে, মনে করো তোমাকে বলা হলো এ এটা হচ্ছে বি, তোমাকে বলা হচ্ছে যে এখানে এ বি বলে একটা ভেক্টর আছে, অলরেডি আছে, তাহলে বিন্দুর অবস্থান ভেক্টর যদি এগুলো হয়, তাহলে একটা রেখার কি অবস্থান ভেক্টর থাকবে না? হ্যাঁ, রেখারও অবস্থান ভেক্টর থাকবে, তথা এবি ভেক্টরেরও অবস্থান ভেক্টর আছে। তো এই এবি ভেক্টরটা কি, আদি বিন্দু এ এবং প্রান্ত বিন্দু বি এর যে সংযোগ রেখা, সেটা ছিল এবি ভেক্টর। তার মানে আমি এ থেকে রেফারেন্স পয়েন্টটা যোগ করলে যে রেখাটা পাই, এটা হচ্ছে ও এ, অর্থাৎ ও এ সমান সমান এ ভেক্টর, এটা তো আমাদের জানা আছে, এবং ও বি এটা মানে হচ্ছে বি ভেক্টর, এটা আমার জানা আছেই। তো ও বি মানে হচ্ছে বি ভেক্টর। খেয়াল করো, এখানে একটা ত্রিভুজ কিন্তু গঠিত হয়ে গিয়েছে, সেই ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ এ ও বি। এইখানে আমরা যদি এ বি এটার অবস্থান ভেক্টর পেতে চাই, তাহলে আমরা এ থেকে বিতে যাই। কিভাবে যাওয়া যেতে পারে? এ ও হয়ে তারপরে ও বিতে যাওয়া যেতে পারে। তাহলে এ ও বলে কি কোনো ভেক্টর আছে? এ ও বলে কোনো ভেক্টর নাই, আছে ও এ ভেক্টর, তার মানে মাইনাস ও এ দ্বারা লেখা হলো প্লাস ও বি, এভাবে লিখলাম। তাহলে ও এ ভেক্টর কি ছিল? আমরা জানি ও এ ভেক্টর ছিল এ, তার মানে মাইনাস এ প্লাস এটা ছিল বি ভেক্টর, তার মানে লেখা যাচ্ছে বি মাইনাস এ ভেক্টর, এটা হচ্ছে এ বি ভেক্টর। তার মানে খেয়াল করো, এ বি ভেক্টরকে আমি যখন অবস্থান ভেক্টরের সাহায্যে লিখতেছি, খেয়াল করে দেখো, বি বিন্দুর অবস্থান ভেক্টর লিখেছি আগে, এ বিন্দুর অবস্থান ভেক্টর লিখেছি পরে। অর্থাৎ যে কোনো একটা রেখার অবস্থান ভেক্টর তুমি যখন বের করবা, পরের বিন্দুর অবস্থান ভেক্টর আগে, আগের বিন্দুর অবস্থান ভেক্টর পরে। মনে করো তোমাকে বলা হলো সিডি এটা হচ্ছে একটা যে কোনো একটা ভেক্টর, তার অবস্থান ভেক্টর বের করো, তাহলে আমরা পাবো কি ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর। তোমাকে বলা হলো পি কিউ নামক একটা ভেক্টর আছে, এটার অবস্থান ভেক্টর আগে কিউ ভেক্টর মাইনাস তারপরে পি ভেক্টর। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে আমরা অবস্থান ভেক্টর চিন্তা করব। অবস্থান ভেক্টরের পরে আমরা যখন ভেক্টর বিভক্তি নিয়ে আলোচনা করব, তখন বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো, ভেক্টর আমরা এখন বিভক্তকরণ করব। ভেক্টরের বিভক্তকরণ, আমরা ভেক্টরকে দুই ভাগে বিভক্ত করতে পারি। যার প্রথমটা আমরা পড়ব সেটা হচ্ছে অন্তর্বিভক্ত। এটা হচ্ছে অন্তর্বিভক্তকরণ করা হবে। তো অন্তর্বিভক্ত কথাটা কি মিন করে? মনে করো এটা হচ্ছে একটা এ বি ভেক্টর, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এ বি এটা হচ্ছে এ বি ভেক্টর। তো এই এ বি ভেক্টরটা মনে করো সি নামক একটা বিন্দুতে অন্তর্বিভক্ত হলো, সি নামক বিন্দুতে অন্তর্বিভক্ত হয়েছে। আমরা সি বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে চাই, যে বিন্দুতে অন্তর্বিভক্ত হয়েছে তার অবস্থান ভেক্টর বের করতে চাই।
তো এইখানে খেয়াল করো এ এবং এ বি ভেক্টরটা সে যে সি বিন্দুতে অন্তর্বিভক্ত হয়েছে সে একটা নির্দিষ্ট অনুপাতে বিভক্ত হয়েছে। আমরা মনে করি এটা হচ্ছে এম অনুপাত, এটা হচ্ছে এম অনুপাত। তার মানে হচ্ছে এ থেকে সি পর্যন্ত এটা হচ্ছে এম এবং সি থেকে বি পর্যন্ত এটা হচ্ছে এন। তার মানে এ থেকে সি, এ সি এটা হচ্ছে এম এবং সি থেকে বি এটা হচ্ছে এন। তার মানে এই এসি এবং সিবি এর যেটা অনুপাত, এম এবং এন এর অনুপাত আমরা সেম বলতেই পারবো। তাহলে এসি ভেক্টরকে এবং সিবি ভেক্টরকে আমরা যদি এখন গুণ করি এন এ সি ইজ ইকুয়াল টু এম সি বি, তাহলে এই ক্যালকুলেশনটা আমরা এখন এদিকে করব। তাহলে কি পাওয়া যাবে? এন এসি আমরা অবস্থান ভেক্টরের সাহায্যে লিখতে চাচ্ছি, তাহলে কি পাওয়া যাবে? আগে সি ভেক্টর তারপরে এ ভেক্টর ইজ ইকুয়াল টু এম, এখানে সিবি আগে বি ভেক্টর মাইনাস সি ভেক্টর। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এন দিয়ে সি কে গুণ করলাম মাইনাস এন এ ইজ ইকুয়াল টু এম বি মাইনাস এম সি। তাহলে সি গুলোকে এক পাশে নেওয়া যাক, এন সি প্লাস এম সি ইজ ইকুয়াল টু এম বি প্লাস এন এ। তাহলে সি কমন নিলে পাওয়া যাবে এম প্লাস এন ইজ ইকুয়াল টু এম বি প্লাস এন এ। তাহলে সি কমন নিলে এখানে আসবে এম বি প্লাস এন এ, এম প্লাস এন। এটা হচ্ছে আমার সি বিন্দুর অবস্থান ভেক্টর। খেয়াল করো তারা যে অনুপাতে অন্তর্ভুক্ত হয়েছিল সেই অনুযায়ী আমরা সেই এ এবং বি বিন্দুর অবস্থান ভেক্টরের সাহায্যে সি বিন্দুর অবস্থান ভেক্টরকে প্রকাশ করলাম। তাহলে এবার আমরা বহির্বিভক্তকরণ ব্যাপারটা বোঝার চেষ্টা করব। তাহলে এইটা যদি একটা এ বি ভেক্টর হয়, এটা হচ্ছে এ থেকে বি ভেক্টর, এইটা বাইরে একটা বিন্দুতে বহির্বিভক্ত হচ্ছে, এটা মনে করো সি বিন্দু। এটা কি অনুপাতে বিভক্ত হচ্ছে? এম এন অনুপাতে, অর্থাৎ এ থেকে প্রথম বিন্দু থেকে শেষ বিভক্ত বিন্দু এটা হচ্ছে এম এবং বি থেকে এই শেষ বিন্দু অর্থাৎ বিভক্তকারী বিন্দু এই দূরত্বটা হচ্ছে এন। তার মানে আমরা বলতে পারি না এসি মানে হচ্ছে এম, এসি মানে হচ্ছে এম এবং বিসি এইটা মানে হচ্ছে এন। তার মানে এসি এবং বিসি এর অনুপাত অবশ্যই সমান হবে। তাহলে এটা ক্যালকুলেশন আমরা করব ভেক্টর চিহ্ন দেওয়ার মাধ্যমে। তাহলে এন এ সি ইজ ইকুয়াল টু এম বি সি। তাহলে এটা ক্যালকুলেশন করি, এন এ সি মানে কি? সি ভেক্টর আগে মাইনাস এ ভেক্টর ইজ ইকুয়াল টু এম সি ভেক্টর আগে মাইনাস বি ভেক্টর। তাহলে এইটা ক্যালকুলেশন করলে এন সি মাইনাস এন এ ইজ ইকুয়াল টু এম সি মাইনাস এম বি। তাহলে এরপরে আমরা যেটা করব, এম বি কে এই পাশে পাঠাবো এবং এন সি কে এ পাশে পাঠিয়ে দিব। তাহলে কি পাওয়া যাবে? তাহলে পাওয়া যাবে এম বি মাইনাস এন এ ইজ ইকুয়াল টু এম সি মাইনাস এন সি। তাহলে আমরা যদি সি কমন নেই, এম বি মাইনাস এন এ, সি কমন নিলে এম মাইনাস এন, তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর আসতেছে এম বি মাইনাস এন এ ডিভাইডেড বাই এম মাইনাস এন। খেয়াল করে দেখো অন্তর্বিভক্তকরণের সময় আমার এই চিহ্নটা ছিল প্লাস, এই চিহ্নটা ছিল মাইনাস, তা বাদে সব কিছু সেম, কোনো পার্থক্য নাই। তাহলে আমরা যে শর্টকাটে এই প্রসেসটা একটু বোঝার চেষ্টা করি, যখন অন্তর্বিভক্ত ছিল, অন্তর্বিভক্ত সময় আমাদের হিসাবটা হচ্ছে নিচে এম থাকবে এন থাকবে, উপরে এম থাকবে এন থাকবে, নিচে হচ্ছে প্লাস উপরেও প্লাস, কিন্তু উপরে আমরা পরেরটা আগে এবং আগেরটা পরে, পরের বিন্দুর অবস্থান ভেক্টর আগে, আগের বিন্দুর অবস্থান ভেক্টর পরে এভাবে দিব। সেম জিনিস জাস্ট এবার কি হবে? এম মাইনাস এন, এম মাইনাস এন, কিন্তু এখানে পরেরটা আগে আগেরটা পরে, এইভাবে আমরা অন্তর্বিভক্ত এইভাবে বহির্বিভক্তর অবস্থান ভেক্টর বের করতে পারবো। এবার আমরা অবস্থান ভেক্টর সংক্রান্ত যে পড়াশোনাগুলো করলাম তার একটা প্র্যাকটিক্যাল ম্যাথ সলভ করা যাক। খেয়াল করো এখানে বলা আছে যে এবিসি ত্রিভুজের বিসি সিএ এবি, তার মানে আমি একটা এবিসি ত্রিভুজ আগে এঁকে নেই। একটা এবিসি ত্রিভুজ আঁকা হলো, বাহুগুলো একটু কম বেশি করে দেওয়া হয়েছে। এখানে এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, এটা যদি সি বিন্দু হয়, বলা আছে বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, এই বিন্দুটা হচ্ছে ডি, এই বিন্দুটা হচ্ছে ই এবং এই বিন্দুটা হচ্ছে এফ, প্রত্যেকটা হচ্ছে মধ্যবিন্দু ডি ই এবং এফ। বলা আছে যে দেখাও যে এ ডি ভেক্টর অর্থাৎ এ থেকে ডি ভেক্টর, বি থেকে ই ভেক্টর এবং সি থেকে এফ যে ভেক্টরটা আছে এই ভেক্টরগুলো যোগ করলে নাকি সমান হবে। এইখানে অন্তর্বিভক্তিকরণের আরেকটু পড়াশোনা করা যাক। সেটা হচ্ছে মনে করো এইরকম একটা বাহু ছিল, এটা হচ্ছে এ বি বাহু, এটা সি বিন্দুতে অর্থাৎ এম এবং এন যখন সমান, অর্থাৎ
একদম মিডিল পয়েন্টে যখন বিভক্ত হবে, অর্থাৎ মধ্যবিন্দুতে যখন বিভক্ত হবে, তখন আমরা সি বিন্দুর অবস্থান ভেক্টর কি বলতে পারি, এম বি প্লাস এন এর জায়গায় এম বসায় দেওয়া হলো ডিভাইডেড বাই এম এর জায়গায় এন বসিয়ে দেওয়া হলো, অর্থাৎ এন এর জায়গায় এম গুলো বসিয়ে দিলাম, এরকম পেলাম। তার মানে উপরে এম বি প্লাস এ ডিভাইডেড বাই 2m, এম কাটা দিলে সি বিন্দুর অবস্থান পাবো আমরা এ প্লাস বি ডিভাইডেড বাই 2। তার মানে কি, তার মানে এ বিন্দুর অবস্থান ভেক্টর এবং বি বিন্দুর অবস্থান ভেক্টরকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই আমরা মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর পেয়ে যাই। তাহলে খেয়াল করো, এই যে আমরা এ বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টরকে এ দ্বারা, বি দ্বারা, সি বিন্দুর অবস্থান ভেক্টরকে সি দ্বারা প্রকাশ করছি, এই অবস্থান ভেক্টরগুলো কোন প্রসঙ্গ বা কোন রেফারেন্স পয়েন্টের জন্য করা হচ্ছে, অবশ্যই তুমি বলবা যে এগুলো ছিল আসলে মূল বিন্দুর সাপেক্ষে রেফারেন্স পয়েন্ট হিসেবে এই বিন্দুগুলোর অবস্থান ভেক্টর নেওয়া হয়েছিল। এটা ছিল আমার এ, এটা ছিল আমার বি এবং এইটা ছিল আমার সি। তার মানে এই যে ও বিন্দু আছে, এইটাকে রেফারেন্স ধরে আমরা এই অবস্থান ভেক্টরের এই সূত্রগুলো করেছিলাম। তার মানে যদি ত্রিভুজ এ ও বি হয়, খেয়াল করো এ বি এর মধ্যবিন্দু দেওয়া আছে সি, তখন সেই বিন্দুর অবস্থান ভেক্টর, খেয়াল করো এই এ বি এর যেটা অপর বিন্দু আছে, ত্রিভুজ ও বি এর এ বি বাহু বাদে অপর যে বিন্দুটা আছে, সেখান থেকে আমরা এই মেইন বিন্দুর অবস্থান ভেক্টর সি কে আমরা কি করেছি, এই ও থেকে বিপরীত বাহু থেকে এর সন্নিহিত যে দুইটা বাহু আছে সেই বরাবর ও এ এবং ও বি এর যোগফল 2 দিয়ে ভাগ করে আমরা কি পেয়েছিলাম, a প্লাস বি ডিভাইডেড বাই 2 এইটা পেয়েছিলাম। আশা করি বুঝতে পেরেছ। তার মানে একটা ত্রিভুজের যেই বাহুর মধ্যবিন্দু দেওয়া থাকবে সেটা বাদে অপর যে শীর্ষটা আছে সেখান থেকে আমরা এই অন্য যে সন্নিহিত বাহু দুইটা আছে সেখানে আমরা অবস্থান ভেক্টর হিসাব করে থাকি। এই কনসেপ্টটা আমরা এখানে কাজে লাগাবো। এই যে এবিসি ত্রিভুজটা আছে, তার আমরা যদি এই বিন্দুর কথা চিন্তা করি, বিসি, এটা হচ্ছে বিসি, এটা হচ্ছে আমার বিসি, তার মধ্যবিন্দু আছে ডি। তাহলে রেফারেন্স পয়েন্ট যদি এ হয়, তাহলে মনে করো এটা হচ্ছে এ বিন্দু, তাহলে আমরা ও বিন্দুকে এ বিন্দু চিন্তা করো, তাহলে আমরা কি করতাম, এ ডি ইজ ইকুয়াল টু এ বি প্লাস এ সি ডিভাইডেড বাই 2 করতাম না? অবশ্যই তাই করতাম, এটা যদি এ হইতো। তার মানে এই বিসি এর শীর্ষ যে বিন্দুটা আছে সেখান থেকে এই মধ্যবিন্দুটার অবস্থান ভেক্টর এডি কে আমরা কি লিখতে পারি, এডি কে আমরা লিখতে পারি এর সন্নিহিত। খেয়াল করো, যখন ও বিন্দু ছিল ও এ ও বি ডিভাইডেড বাই 2 করছিলাম, তার মানে বিপরীতটা থেকে সাতের দুইটা, অর্থাৎ এই মিডিলটা বাদে সাতের দুইটা কোনটা, এ বি এসি, এ বি প্লাস এসি, এটাকে আমি 2 দিয়ে ভাগ করলে এডি পাবো। আশা করি বুঝতে পেরেছ। এখন যদি এসি এর কথা আমরা চিন্তা করি, এসি বাহুর মধ্যবিন্দু কোনটা, এই, তার বিপরীত শীর্ষ কোনটা, বি, বি থেকে ই, এটা কি লেখা যাবে, বি থেকে ই এটা লেখা যাবে বিই বাদে এর সাথে কোন দুইটা আছে, বিসি বিএ, বিসি প্লাস বিএ ডিভাইডেড বাই 2, এবং ফাইনালি সিএফ, এটা কি লেখা যাবে, সিএফ এর সময় সিএফ বাদে সিএ এবং সিবি, সিএ প্লাস সিবি ডিভাইডেড বাই 2। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা এই তিনটা যদি যোগ করি, তাহলে লেফট সাইডে এডি প্লাস বিই প্লাস সিএফ, তাহলে কি পাওয়া যাবে, এই সবগুলোকে আমি যোগ করব, যোগ করলে কি পাওয়া যাবে, লসাগু হবে 2, তাহলে উপরে থাকবে এ বি প্লাস এসি প্লাস বিসি প্লাস বিএ প্লাস সিএ প্লাস সিবি। আশা করি যোগের প্রসেসটা বুঝেছ। এইখানে খেয়াল করো, এ বি এবং বিএ কাটা দেওয়া যায়, কারণ কি, এ বি এটা মানে হচ্ছে মাইনাস বিএ, তার মানে এ বি এবং বিএ যেহেতু পরস্পর বিপরীত, সেক্ষেত্রে এদেরকে কেটে দেওয়া যায়। এসি এবং সিএ এদেরকে যোগ করলে 0 পাওয়া যাবে, বিসি এবং সিবি এদেরকে যোগ করলে 0 পাওয়া যাবে। তার মানে টোটালটা মিলে পাওয়া যাচ্ছে 0। এক্স্যাক্টলি আমরা এখান থেকে বলতে পারবো এই তিনটা মধ্যমার যোগফল 0। তাহলে এইভাবে আমরা মধ্যমার এই কনসেপ্টগুলো, মধ্যবিন্দুর কনসেপ্ট, যেটা আমরা বিভক্তিকরণ অন্তর্বিভক্তিকরণের কনসেপ্ট থেকে এসেছি, সেইটার সাহায্যে মধ্যমাগুলোর যোগফল কিভাবে 0 হয় সেটা বের করতে পারলাম। আশা করি ভেক্টরের এই বেসিক ব্যাপারগুলো তোমরা ক্লিয়ার হতে পেরেছো।